টাকা এটা কি আমাদের সুখী করে নাকি ধ্বংসের পথে ঠেলে দেয়? চলুন আজ টাকার পেছনের সেই মনস্তত্ত্বটা একটু ঘেঁটে দেখা যাক, যেটা আমাদের সব আর্থিক সিদ্ধান্তকে অজান্তেই নিয়ন্ত্রণ করে। আচ্ছা, চলুন শুরু করা যাক দুটো একদম ভিন্ন জগতের দুজন মানুষের গল্প দিয়ে। একদিকে আছেন একজন সাধারণ দারোয়ান, নাম রোনাল্ড রিড, আর অন্যদিকে হার্ভার্ড থেকে পাশ করা একজন ফিন্যান্স এক্সিকিউটিভ রিচার্ড ফাসকোন। এখন মজার ব্যাপারটা হলো, এদের মধ্যে একজন মারা যান কোটিপতি হিসাবে আর অন্যজন দেউলিয়া হয়ে। কেন? এখানেই একটা অবাক করা ব্যাপার লুকিয়ে আছে, যা আর্থিক সাফল্য নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। এর আসল কারণটা কি জানেন? আসলে টাকা পয়সা ম্যানেজ করাটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা সফট স্কিল। মানে কে কি জানে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সে কিভাবে আচরণ করে। আর এই ধারণাটাকেই বলা হয় টাকার মনস্তত্ত্ব। আজকের পুরো আলোচনার চাবিকাঠি কিন্তু এইটাই, এই মনস্তত্ত্বটা বুঝতে পারা। তাহলে চলুন আমাদের প্রথম মূল ধারণাটা দেখি। শিরোনামটা হলো কেউই পাগল নয়। এর মানে কি? মানে হলো টাকার ব্যাপারে আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো কি আসলেই যৌক্তিক? দেখুন, ব্যাপারটা হলো টাকা নিয়ে যে কোনো মানুষ যে সিদ্ধান্তই নিক না কেন, ওই মুহূর্তে কিন্তু সেটা তার কাছেই 100% যৌক্তিক মনে হয়। কারণটা খুব সহজ। আমরা প্রত্যেকেই দুনিয়াটাকে দেখি আমাদের নিজেদের খুব ছোট্ট ব্যক্তিগত একটা জানালা দিয়ে। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে। ভাবুন তো একবার, দুজন সমান বুদ্ধিমান মানুষ, কিন্তু একজনের জন্ম 1950-এ, আরেকজনের 1970-এ। তাদের কৈশোর বা তরুণ বয়সের অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্টক মার্কেট নিয়ে তাদের দুজনের ধারণা কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। এবার আরেকটা উদাহরণে আসা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা খুব কম আয় করেন, তারা বছরে গড়ে প্রায় $412 খরচ করেন লটারির টিকিট কিনে। এখন বাইরে থেকে দেখে অনেকেরই মনে হতে পারে, এটা তো একেবারে অযৌক্তিক একটা সিদ্ধান্ত, তাই না? কিন্তু এই কথাটা একবার ভেবে দেখুন। আমরা একটা স্বপ্নের জন্য টাকা দিচ্ছি, যেটা হয়তো আপনি বুঝবেন না, কারণ আপনি নিজেই একটা স্বপ্নময় জীবন কাটাচ্ছেন। এর মানে হলো ব্যাপারটা শুধু জেতার সম্ভাবনা নিয়ে নয়, এটা হলো একটা স্বপ্ন কেনা, একটা আশা ধরে রাখা, আর সেই দৃষ্টিকোণ থেকে এই খরচটা তাদের কাছে 100% যৌক্তিক। তাহলে আমরা দেখলাম ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করে। এবার চলুন আরেকটা ভয়ঙ্কর মানসিক ফাঁদের কথা বলি, আর সেটা হলো যথেষ্ট কখন হয়েছে তা বুঝতে না পারা। যখনই লক্ষ্যের গোলপোস্টটা সরতেই থাকে, তখন কি হতে পারে চলুন দেখা যাক। এর জন্য রজত গুপ্তার গল্পের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। ভাবুন একবার, কলকাতার একজন অনাথ ছেলে সেখান থেকে তরতর করে উপরে উঠে ম্যাকিনজি সিইও হলেন, বিল গেটসের পার্টনার হলেন, গোল্ডম্যান স্যাক্সের বোর্ডে বসলেন। মানে যাকে বলে এক অবিশ্বাস্য সাফল্যের গল্প। তার মোট সম্পদ ছিল প্রায় $100 মিলিয়ন। এই পরিমাণ টাকা দিয়ে একটা মানুষ কি না করতে পারে, কিন্তু তার জন্য সেটাও যথেষ্ট ছিল না। সমস্যাটা হলো তিনি নিজেকে তার চারপাশের বিলিয়নিয়ারদের সাথে তুলনা করা শুরু করলেন। আর এই যে আরও চাই, আরও বেশি চাই, এই লোভটাই তাকে দিয়ে এমন কিছু করালো যার কোনো দরকারই ছিল না। তিনি তার সম্মান, স্বাধীনতা, তার সবকিছু বাজি ধরে বসলেন, আর ফলাফল সব হারালেন। এই প্রসঙ্গে দুই লেখকের একটা অসাধারণ কথোপকথনের কথা মনে পড়ছে। একজন আরেকজনকে বলছেন, আমার কাছে এমন একটা জিনিস আছে যা তার কখনোই থাকবে না, সেটা হলো যথেষ্ট। এর চেয়ে বড় সত্যি আর হয় না। আসল সম্পদ হলো এটা বলতে পারা যে আমার যথেষ্ট আছে। কারণ সত্যিটা তো এটাই যে সবসময় একজনের চেয়েও ধনী কেউ না কেউ থাকবেই। এই তুলনাটা একটা এমন যুদ্ধ যেটা কোনোদিন জেতা সম্ভব না। এই যুদ্ধ জেতার একটাই উপায়, যুদ্ধটা শুরুই না করা। বেশ, তাহলে যদি আরও টাকা কামানোর দৌড়টা একটা ফাঁদ হয়, তাহলে সত্যিকারের সম্পদ তৈরির আসল রহস্যটা কি? প্রতিভা? বুদ্ধি? না, উত্তরটা লুকিয়ে আছে এর চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা জিনিসে, আর সেটা হলো সময়। এই ব্যাপারটা বোঝার জন্য ভূতত্ত্ব বা জিওলজি থেকে একটা দারুণ উদাহরণ দেওয়া যায়। দেখুন, একটা হিমযুগ কিন্তু ভয়ঙ্কর কোনো এক শীতের কারণে তৈরি হয় না, বরং এটা তৈরি হয় যখন গ্রীষ্মকালগুলো যথেষ্ট ঠান্ডা থাকে আর আগের শীতের বরফটা পুরোপুরি গলতে দেয় না। বছরের পর বছর একটু একটু করে বরফ জমতে থাকে। ফিন্যান্সের দুনিয়ায় ঠিক এই জিনিসটাকেই বলা হয় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। মানে খুব সহজ করে বললে, যখন একটু একটু করে জমানো টাকাটাই ভবিষ্যতের জন্য আরও টাকা তৈরি করতে শুরু করে, আর লম্বা সময় ধরে চললে এই ছোট বৃদ্ধিটাই একসময় অবিশ্বাস্য রকম বড় হয়ে ওঠে। ওয়ারেন বাফেটের কথা ভাবুন, সবাই তাকে সেরা বিনিয়োগকারী হিসেবে চেনে,
কিন্তু তার আসল জাদুটা কি জানেন? শুধু ভালো বিনিয়োগকারী হওয়া নয়, বরং প্রায় ৭৫ বছর ধরে একজন ভালো বিনিয়োগকারী হিসেবে টিকে থাকা। এটাই তার আসল সিক্রেট, সময়। এই চার্টটা দেখলে মাথা ঘুরে যাবে। তার মোট সম্পদের প্রায় ৯৯% এসেছে তার ৫০ বছর বয়সের পরে। এর থেকেই বোঝা যায় যে বাফেটের দক্ষতা হল বিনিয়োগ, কিন্তু তার আসল অস্ত্র হল সময়। আর ঠিক এখানেই আমরা আবার আমাদের গল্পের শুরুতে ফিরে আসি, সেই দারোয়ান রোনাল্ড রিডের কাছে। তার কোনো হার্ভার্ডের ডিগ্রি ছিল না, তার একটাই সুপার পাওয়ার ছিল ধৈর্য। তিনি শুধু টাকা জমিয়ে বিনিয়োগ করে দশকের পর দশক অপেক্ষা করেছেন। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে দীর্ঘমেয়াদী আর্থিক সফলের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো আচরণ। এটা কোনো কঠিন বিজ্ঞান নয়, এটা একটা সফট স্কিল। ধৈর্য, নম্রতা, আর সবচেয়ে বড় কথা, কখন থামতে হবে এটা জানা। তাই এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, প্রত্যেকে নিজের জন্য ভাবার একটা প্রশ্ন। আর্থিক জীবনের গোলপোস্টটা কি ক্রমাগত সরে যাচ্ছে? নিজের জন্য যথেষ্ট এই শব্দটার মানে ঠিক কী?